নির্বাচন ইস্যুতে দূরত্ব বাড়ছে বিএনপি ও জামায়াতে ইসলামের। ন্যূনতম সংস্কার করে চলতি বছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপি। তবে অন্তর্বর্তী সরকারকে আরও সময় দেবার পক্ষে জামায়াত। দলটি বলছে সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না, জানাচ্ছেন ইমরুল আহসান। যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের কথা বলে আসছিল বিএনপি। সম্প্রতি সেই অবস্থান থেকে সরে এসে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের দাবি তুলেছে দলটি। আমরা মনে করেছিলাম যে যৌক্তিক সময়ের মধ্যে তারা নির্বাচন দেবে, কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনে কোনো ঘোষণা না আসার জন্যই আমরা যারা স্টেক হোল্ডার, বিএনপিতে একটা স্টেক হোল্ডার, আমরা মনে করি যে সরকারকে এনাফ টাইম দেওয়া হয়েছে এবং যদি জুন জুলাই মাসে নির্বাচন করা দেয় তাহলে এক বছরের মধ্যে নির্বাচনটা হয়ে যায়। সেই জন্য আমরা এই দাবিটা করেছি। সংস্কার বলে ইলেকশনকে প্রলম্বিত করা ঠিক হবে না। কোনটার ভিত্তিতে বলছেন যে নির্বাচন প্রলম্বিত করার লক্ষণ মনে হচ্ছে? তোমার এটা হইতে পারে, হবে তো বলে নাই, তাহলে কি দাঁড়াইতেছে? তবে তাদের সাথে একমত নয় জামায়াতে ইসলামী। সংস্কার অসম্পূর্ণ রেখে তাড়াহুড়া করে নির্বাচনের বিপক্ষে তারা। 15টা বছর আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি অপেক্ষা করতে পেরে থাকি, তাহলে 2-3-4 মাস আগে হলো কি পরে হলো, দ্যাট ইজ নট ম্যাটার। ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা ফেয়ার হচ্ছে কিনা। আমি আপনাকে 4 বছর সময় দিলাম, বাট ইলেকশন যা তাই হলো, তা আমার এই সময় দিয়ে এই রক্তদান কোনো কাজে আসবে না। এজন্য আমাদের কাছে টাইম ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে যে নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারটা কখন হচ্ছে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা খুব লং রানে বলবো না যে আপনি 5-6 বছর থেকে সব কিছু করে দিয়ে যান। ওনারা তো এসছেন জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য। সেখানে যতটুকু সময় লাগবে আমরা অতটুকু সময় তো দিব। সংস্কার এবং সংস্কারের সময়সীমা নিয়েও ভিন্ন মত রয়েছে দুই দলের। কেবলমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কারের পক্ষে বিএনপি, আর সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে আরও কিছুটা সময় দিতে চায় জামায়াত। ইলেকশন কেন্দ্রিক সংস্কারগুলো করলেই তো হয়ে যায়। শাসনতান্ত্রিক সংস্কার, তারপরে অন্যান্য সংস্কার, প্রশাসনিক সংস্কার, এগুলো পার্লামেন্ট লাগবে, ডিবেট হবে, ডিবেট হয়ে সিদ্ধান্ত হবে। ঠিক আছে, রিপোর্ট দিয়েছে, আমরা রিপোর্ট সম্বন্ধে আমাদের মন্তব্য দিচ্ছে, আমাদের নেতারা দিচ্ছে। এখন একটা নির্বাচিত পার্লামেন্ট হলে সেই পার্লামেন্টে বসে এগুলো আলোচনা করে যদি গ্রহণযোগ্য হয় গ্রহণ করা হবে। ইলেকশন সিস্টেমের রিফর্ম, তারপরে আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম, জুডিশিয়ারি রিফর্ম, কনস্টিটিউশনের কিছু রিফর্ম প্রয়োজন হবে, ইভেন আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কিছু রিফর্ম প্রয়োজন হবে। অন্তত 6-7টা অর্গান রাষ্ট্রের বা বিভাগের সংস্কার ছাড়া যা এখন আছে সেটআপ, এভাবে ইলেকশন হলে নির্বাচন নিরপেক্ষ হবে না। আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিভাগগুলোর সংস্কার তারা শেষ করতে পারে, তারপর তারা একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দিতে পারে। এখন একটা প্রশ্ন হচ্ছে সেটা কত, সেটা আমি হয়তো দিন, মাস, ঘন্টা বেঁধে দিলাম না। দ্যাট ইজ আপ টু গভর্নমেন্ট, যে কোন সময়ের মধ্যে সে সংস্কার কাজটা শেষ করতে পারবে। জুলাই আগস্টের গণহত্যার বিচার চায় বিএনপি জামায়াত দুই দলেই। তবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা তা জনগণই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন দুই দলের সিনিয়র এই দুই নেতা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হতো তার সবই ছিল জালিয়াতি। বৃহস্পতিবার সুইজারল্যান্ড সফরকালে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার সমালোচনাও করেন ডক্টর ইউনূস। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে ফাঁকা বলি দিয়েছিলেন বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তুলে ধরেছেন সেসব ভিত্তিহীন তথ্য। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে লন্ডন ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেন, শেখ হাসিনার অধীনে ইচ্ছে করেই ভুল তথ্য দিয়ে দেশের উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয়েছিল। তবে বৃহৎ পরিসরে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব ও সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন 84 বছর বয়সী এ অর্থনীতিবিদ। অধ্যাপক ইউনূস বলেন, ব্যক্তিগতভাবে প্রবৃদ্ধির হার দিয়েই সবকিছু বিবেচনা করার ব্যাপারে খুব একটা একমত নন তিনি।
তার লক্ষ্য প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটি মানুষের উন্নত জীবনমান নিশ্চিত করা। আর এ কারণে তিনি এমন অর্থনীতি চান যেখানে সম্পদ পুঞ্জীভূত করার ধারণা এড়িয়ে চলা হয়। বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন না তোলার জন্য পুরো বিশ্বকে দোষারোপ করেছেন এই অর্থনীতিবিদ। বলেন, হাসিনা বিদেশে এসে দেশ কিভাবে চালানো হয় সে কথা সবাইকে বলেছিলেন। বাংলাদেশের অর্থনীতি নিয়ে শেখ হাসিনাকে কেউ প্রশ্ন করেননি, আর এটি মোটেও কোনো ভালো বিশ্ব ব্যবস্থা নয় উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এটা বিশ্বের জন্য একটি শিক্ষা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। 10ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন সারা দেশ থেকে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল 10টায় এই সমাবেশ শুরু হয়। সমাবেশে শিক্ষকদের এক দফা এক দাবি, শিক্ষকদের 10ম গ্রেড, জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। বর্তমানে 13তম গ্রেডের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের 3য় শ্রেণীর কর্মচারী হিসেবে দেখা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। দ্রুততম সময়ের মধ্যে তাদের 10ম গ্রেডে উন্নতি করে প্রজ্ঞাপন দেবারও দাবি জানানো হয় সমাবেশ থেকে। বর্তমানে 13তম গ্রেডে মূল বেতন 11,000 টাকা আর 10ম গ্রেডের মূল বেতন 16,000 টাকা। সহকারী শিক্ষকদের, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এন্ট্রি যোগ্যতা হচ্ছে ন্যূনতম 2য় শ্রেণী, গ্রাজুয়েট 2য় শ্রেণী। এই গ্রাজুয়েট 2য় শ্রেণীর হাই স্কুলে সহকারী শিক্ষকদেরও 10ম গ্রেড, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদেরকে 10ম গ্রেড দিচ্ছে না। আমাদের সমপরিমাণ যোগ্যতা নিয়ে সকলেই আজকে 10ম গ্রেডে অবস্থান করতেছে। আমরা তো অবশ্যই 10ম গ্রেড দাবিদার এবং 10ম গ্রেড পাবো সে প্রত্যাশা আমরা সরকারের কাছে করি। বৈষম্য দূর হলে শিক্ষকদের এই বৈষম্যের শিকার, এই বৈষম্যের হাত থেকে রক্ষা পেলে অবশ্যই আমাদের দেশে আমাদের প্রাথমিক শিক্ষা বিশ্বমানসম্পন্ন হবে আমরা আশা করি। সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের ক্ষমতার দাপটে খুলনায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে তার পালক পুত্র আবুল কালাম আজাদ ওরফে আজাদ শেখ। ট্রাক শ্রমিক থেকে হয়েছেন শত কোটি টাকার মালিক। ভৈরব নদে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে উত্তোলন করতেন বালু। এছাড়া চাঁদাবাজি, জমি দখল সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মুন্নুজানের সাথে আজাদ শেখও আত্মগোপনে চলে যান। মা ও পালক ছেলের বিচার দাবি করেছে ভুক্তভোগীরা। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তোয়েবের পাঠানো রিপোর্ট। শুধু বেগম মুন্নুজান সুফিয়ান নয়, তার পালক ছেলে আবুল কালাম আজাদ ওরফে আজাদ শেখেরও ছিল খুলনায় আধিপত্য। ট্রাক শ্রমিক থেকে রাতারাতি বনে যান কোটিপতি। সবই হয়েছে তার আশ্রয়দাতা বেগম মুন্নুজান সুফিয়ানের আশীর্বাদে। ভৈরব নদকে তার পৈতৃক সম্পত্তি ভাবতেন আজাদ। ড্রেজার বসিয়ে নদ থেকে বালু উত্তোলনে ছিল না কোনো বাধা। গণপূর্ত বিভাগের সংরক্ষিত এলাকার দেয়াল ফুটো করে খুলনা যশোর মহাসড়ক ও রেললাইনের তলদেশ দিয়ে পাইপ নিয়ে গেছে মহেশ্বর পাশা আরাংঘাটা এলাকায়। সবই হয়েছে প্রশাসনের নাকের ডগায়। এছাড়া জলাশয় ভরাট করে আবাসিক এলাকা তৈরি, চাঁদাবাজি, জমি দখল, ভয়ভীতি দেখিয়ে আবাসিক ভবন দখল সহ নানা অভিযোগ মুন্নুজান সুফিয়ানের পালক পুত্রের বিরুদ্ধে। মুন্নুজান সুফিয়ান তাকে আর কি শেল্টার দিত, কয়েকশো কোটি টাকার ব্যবসা করছে এবং তার এই টাকার যে একটা গরম, টাকার যে একটা তোড়, সে টাকার তোড়ে সে মোটামুটি কাউকে মানুষ হিসাবে গণ্য করে না। তারা ক্ষমতায় থাইকা এতদিন ক্ষমতার আসলে আমাদের দৃষ্টিকোণ থেকে এটা সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহারই করছেন। আওয়ামী লীগের নেতৃত্বে স্থানীয় লোকরা এখানে করছে, এটা তাদের তো আমার কোনো কথা শুনে নাই। আমাদের ওয়ালও ভেঙে ফেলছে। আপনারা দেখবেন যে আমাদের এটা তো ঠিক না, যে আমাদের একটা সরকারি প্রতিষ্ঠান এখানে ওয়াল ভাঙবে, এটা তো ঠিক না। খুলনার রেলগেট এলাকায় ভৈরব নদ তীর ঘেঁষে প্রায় 25 একর জমির উপর গণপূর্ত বিভাগের নিজস্ব গোডাউনও ছিল আজাদের নিয়ন্ত্রণে। সংরক্ষিত এলাকা হয় জনসাধারণের প্রবেশ ছিল নিষেধ। একটু দূরে বেগম মুন্নুজান সুফিয়ানের বাসভবন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেন আজাদ। এটা আমি করি নাই, তো এটা তো আপনার ওরা যারা কাজ করেছে তারা করছে, ব্যবসা করি না এখন আমি, ঠিক আছে বুঝছেন, আমি আর এই ব্যবসা করতেছি না। ভৈরব নদে অবৈধ ড্রেজার অপসারণে কয়েকবার চিঠি দেয়া হলেও মুন্নুজানের দাপটে আজাদ বালু উত্তোলন বন্ধ করেনি বলে জানালেন গণপূর্ত বিভাগের এই প্রকৌশলী। একবার অপসারণ করেছিলেন, আমি যেটা নিয়ে শুনেছিলাম। পরবর্তীতে আবার রিসেন্টলি তারা আবার
পাইপ স্থাপন করেছেন এবং পরবর্তীতে আমার এসডি মহোদয় ভিজিট করেছেন এবং প্রতিবেদন দাখিল করেছেন। আমরা পুনরায় আমার চিঠি দিয়েছি। আজাদের অবৈধ সম্পদের অনুসন্ধান করে দ্রুততা জব্দ করার দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। জয়পুরহাটে বিএসএফ বিজিবির মধ্যে বৈঠকের পরও সীমান্ত থেকে কাঁটাতারের বেড়া সরায়নি বিএসএফ। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। মঙ্গলবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তের ঘোনাপাড়া পূর্ব উচনা গ্রামের প্রায় ৩০ গজ দূরে ভারতীয় অংশে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখে। ওই দিন বিকেলে সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার কাঁটাতারের বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস দিয়েছিল বিএসএফ। জয়পুরহাট ২০ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ জানান, কাঁটাতারের বেড়া সরিয়ে না নেওয়ায় ঘটনাস্থল পরিদর্শনের পর বিএসএফকে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বলে অনেকে ফায়দা হাসিলের চেষ্টা করছে, আর উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেন, সরকারের ভেতরে থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা করায় তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের জাতীয় নির্বাহী কমিটির উদ্যোগে আরাফাত রহমান কোকর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে মির্জা আব্বাস হুঁশিয়ার করে বলেন, যারা বিএনপিকে ভিন্ন দলের সাথে মিলিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন তাদের পরিণতি ভালো হবে না। নতুন মুখে কথা ফুটলে বাচ্চারা যেভাবে কথা বলে না, আবল তাবল প্রলাপ বকতে থাকে। অনেক দল, অনেক ব্যক্তি যারা আজকে কথাবার্তা বলছেন, মনে হয় যে বিএনপি যেন আওয়ামী লীগের দোসর, বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন। তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। আর বনানী কবরস্থানে দোয়া ও মোনাজাত শেষে রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের ভূমিকার কারণে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। যে উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করার, তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোনো রাজনৈতিক দলকে তারা প্রাধান্য দিচ্ছেন বা ইয়ে করছেন। এগুলো ঠিক করুন। এগুলো ঠিক না করলে পরে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা মানুষের কাছে এটি একটি নিরপেক্ষ সরকার, কিন্তু এটা অনন্তকাল ধরে সংস্কার চলবে আর নির্বাচন হবে না, এইটা হতে পারে না। বিএনপির দীর্ঘ ১৫ বছরের গণতান্ত্রিক আন্দোলন গণ অভ্যুত্থানের পথকে সুগম করেছে এবং এই আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার বলেও মন্তব্য করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চাইলে সরকার থেকে বেরিয়ে এসে করা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। স্বাধীনতা যুদ্ধে ভারতের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের পক্ষে ছিল না দেশটি। মহিদুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একটা বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে তুলে ধরেন জাতীয় নির্বাচনে বিএনপির প্রস্তুতি, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া, জামাতের সাথে বিএনপির দূরত্ব সহ বিভিন্ন প্রসঙ্গ। একই সাথে তিনি কথা বলেন ছাত্র জনতা গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র নেতাদের রাজনৈতিক দল গঠন নিয়ে। করতেই পারে, এটা তো আপনার তাদের গণতান্ত্রিক অধিকার এবং সেই ক্ষেত্রে আমরা তাদেরকে স্বাগত জানাবো। কিন্তু একটা কথা অলরেডি উঠে আসছে মিডিয়াতে, কিংস পার্টি বলে একটা কথা উঠছে আপনার। আমি মনে করি এখান থেকে তাদের বেরিয়ে আসা উচিত, অর্থাৎ সরকারের কোনো সাহায্য না নিয়ে তাদের যে দল গঠন করতে চায় সেটা তাদের জন্যই ভালো হবে। সেটা কিভাবে হতে পারে? তারা নিজেই দল করবে। কেন আমরা অন্যান্য দলগুলো কীভাবে দল গঠন করেছে? সরকারে তাদের যারা আছেন তারা সেখান থেকে সরে যাওয়া উচিত। উচিত অবশ্যই, এবং সরকারের কোনো সুবিধাই তাদের নেওয়া উচিত না। আপনি কি মনে করেন যে সরকারের সুবিধা নিয়ে তারা এখন এটা করছে? না, দল তো তারা গঠন করে, তাদের তো প্রতিনিধিরা সরকারে আছে, দ্যাটস এনাফ। এছাড়া ভারতের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক এবং শেখ হাসিনাকে সে দেশে আশ্রয় দেওয়া প্রসঙ্গে কয়েকটি প্রশ্নের উত্তর দেন মির্জা ফখরুল। বিগত নির্বাচনগুলিতে ভারত অত্যন্ত দুঃখজনকভাবে যে পতিত আওয়ামী লীগ সরকার, যে ফ্যাসিস্ট সরকার ছিল, তার পক্ষ অবলম্বন করেছিল, যেটা আমরা মনে করি যে ভারতের একটা ভুল রাজনীতি হয়েছে। কূটনীতির ক্ষেত্রে তারা একটা বড় ভুল করেছেন
সেটা আমরা মনে করি যে তারা শিক্ষিত। আমাদের যেটা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা, এটা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি আপনার একজন হিসাবে, আপনার প্রতিবেশী হিসাবে। কখনোই আমার স্বার্থকে বিপন্ন করে নয়, আমার স্বার্থ পুরোপুরি ঠিক রেখে আমার তার সঙ্গে যতটুকু আপনার সম্পর্ক রাখা দরকার ততটুকুই সম্পর্ক রাখার পক্ষে আমরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হবেন উল্লেখ করে বিএনপি মহাসচিব এ সময় বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান মামলাগুলো নিষ্পত্তি হলে তিনিও দেশে ফিরে আসবেন। তিনি কবে ফিরবেন কোনো? হ্যাঁ, অবশ্যই তার কয়েকটি কেস বাকি আছে, এই কেসগুলো শেষ হলে তিনি উপযুক্ত সময় চলে আসবেন। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আবারও অস্থির ভোজ্য তেলের বাজার। বেশ কিছুদিন ধরেই বাজারে সরবরাহ কমেছে বোতলজাত সয়াবিন তেলের, ফলে সংকটে পড়েছেন খুচরা ব্যবসায়ী আর ভোক্তারা। কিছুটা কমলেও স্বাভাবিক হয়নি চালের বাজার। তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে আলু, পেঁয়াজ ও মুরগির দাম। নতুন করে বাড়েনি সবজির দাম। আরাফাত ইসলামের রিপোর্ট। গত কয়েক সপ্তাহ ধরেই ভোজ্য তেলের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। হাতে গোনা কয়েকটি কোম্পানি তেল সরবরাহ করলেও তা শর্ত সাপেক্ষে নিতে হচ্ছে বলে জানান বিক্রেতারা। তেলের সাথে আমাদেরকে বাধ্যতামূলক ওদের যে কোনো পণ্য নিতে হবে। এই যে ক্রাইসিস ফলে মালগুলো এভাবে শর্ত সাপেক্ষে দিচ্ছে, এতে আমাদের ব্যবসা করতে খুব কষ্ট হচ্ছে। এখন কাস্টমাররা যদি বলি ভাই 5 লিটার তেলের সাথে 1 কেজি পোলার চাল নেন, কাস্টমার সাথে ঝগড়া লেগে যায়, এরকম অবস্থা। চাল আমদানির পরও বাজারে এর প্রভাব পড়েনি, ফলে চালের বাজারের অস্থিরতা কাটেনি। মিল মালিক বলতেছে ধানের দাম অনেক বেশি, এই কারণে চালের দাম কমতেছে না। আমরা তো সবাই আশা করছিলাম যে ইন্ডিয়ানটা আসলে হয়তো বা কমবো, কিন্তু 1 পয়সাও কমে নাই। ইন্ডিয়ান চাল না আসলে তো আমাদের চাইলে 100 টাকা হইতো। তবে স্বস্তির খবর হচ্ছে সপ্তাহের ব্যবধানে কমেছে আলু ও পেঁয়াজের দাম। সেই সাথে সব ধরনের মুরগির দামও কিছুটা কমেছে। ব্রয়লারটা গত সপ্তাহে ছিলাম 220, এই সপ্তাহে 200 টাকা, কারণ কেজিতে 10, 15, 20 টাকা কমছে প্রত্যেকটাই। পেঁয়াজ 45 টাকা থেকে 65 টাকা পর্যন্ত আছে, সেটা প্রকারভেদে। তবে গত কয়েক মাসের তুলনায় বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে অনেকটাই সন্তুষ্ট থাকলেও নিয়মিত বাজার তদারকির তাগিদ ক্রেতাদের। আলু, পেঁয়াজ এগুলার নিয়ন্ত্রণ আছে, এগুলো সাধারণ পরিবেশ, কিন্তু তেল, চাল, ডাল এগুলোর দামটা প্রচুর পরিমাণ বেশি। সয়াবিন তেল তো অনেক দোকানে পাওয়াই যাচ্ছে না, মানে দেখা গেল যে মহল্লার আশেপাশে ছোট ছোট দোকানগুলোতে পাওয়াই যাচ্ছে না, বড় দোকানেও পাওয়া যাচ্ছে না। সবজি তো ভাই মোটামুটি কম অন্য জিনিসের তুলনায়। সব সবজি পাওয়া যাচ্ছে, আগে থেকে বাজার সবজির দাম কমছে। অন্যদিকে দাম কমে আসায় সব ধরনের সবজি ক্রেতার নাগালের মধ্যেই রয়েছে। এছাড়া বাড়তি দামেই যাচ্ছে মাছের বাজার। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। Chief Advisor Professor Mohammad Yunus said Bangladesh's high growth under ousted Sheikh Hasina was fake and faulted the world for not questioning her corruption. He made these remarks in an interview with Reuters on the sidelines of the World Economic Forum's annual meeting. The Nobel laureate said Hasina was in Davos telling everybody how to run a country. Nobody questioned that. The whole world is responsible for making that happen. Calling India's rival China a long-term friend of Bangladesh at this difficult time, Yunus said the strained relationship with the New Delhi hurts him a lot personally. BNP chairperson Begum Khaleda Zia can return to her son Tariq Rahman's house after 17 days of treatment in a London hospital. Khaleda Zia's personal physician, Dr. A.Z.M. Zahid Hussain, said this at a briefing in front of the London clinic last night. He said the former premier is scheduled to take Tariq Rahman's house tonight after getting the clearance from the hospital. He also said the BNP chief's health condition has improved. However, Dr. Zahid said no decision has been made on Begum Zia's liver transplant. কালকে ওনার এইখানকার চিকিৎসকরা যদি ওনাকে ছুটি দেয়, কারণ ওই কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনাকে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন। সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো। উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে, সেগুলো করাবো। করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিং আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে।
আওয়ামী লীগ 18 কোটি মানুষের উপর জুলুম করেছে। মানুষ খুন করে তারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। ফ্যাসিস্টরা যেন পুনরায় ফিরে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরও বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ 26 লাখ কোটি টাকা পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না, সব হত্যার বিচার করতে হবে। সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে জামায়াতের আমির এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী। এ সময় আরও বক্তব্য দেন সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। মেহেরবানি করে শহীদদের আকাঙ্ক্ষার বিপরীতে যায় এমন কাজ কেউ দয়া করে করবেন না। যদি চাঁদাবাজি করেন, দখলদারি করেন, মামলা ঘুষ বাণিজ্য করেন, মানুষের উপর জুলুম করেন, তাহলে শহীদদের আত্মা কষ্ট পাবে। আমাদের শহীদ বন্ধুদের আত্মায় কষ্ট দিবেন না ভাই। দিনাজপুরে বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি কৃষককে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। সকালে দিনাজপুরের বিরল উপজেলার এনায়তপুর বিওপির পিলার নম্বর 323-এর শূন্যরেখার কাছ থেকে আলামিন নামে এক কৃষককে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যায়। আলামিন সে সময় কৃষি কাজ করছিলেন। দিনাজপুরের 42 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সন্ধ্যায় বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে কৃষক আলামিনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। বাংলাদেশের ক্রিকেটের বর্তমান উত্থানের পেছনে যার ভূমিকা অনস্বীকার্য তিনি আরাফাত রহমান কোকো। তার হাত ধরেই গড়ে ওঠে বিসিবি গেমস ডেভেলপমেন্ট কমিটি। মিরপুরে হোম অফ ক্রিকেটের যাত্রাটাও শুরু হয়েছিল তার সময়ে। তার দশম মৃত্যুবার্ষিকীতে সে স্মৃতি রোমন্থন করলেন বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবি। নিলয় মজুমদারের রিপোর্ট। রাজনৈতিক পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও ব্যস্ত থাকতেন ক্রীড়াঙ্গনে। 2002 সালে বিসিবির উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার পর দায়িত্ব নেন গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসাবেও। তার গড়ে তোলা হাই পারফরমেন্স ইউনিটের ফল হিসেবেই ক্রিকেটে এসেছিলেন সাকিব, তামিম ও মুশফিকদের মতো খেলোয়াড়রা, যারা পরবর্তীতে হয়ে উঠেছেন বাংলাদেশ ক্রিকেটেরই মহিরুহ। ট্যালেন্ট হান্ট ছিল, স্কুল ক্রিকেট ছিল, সব ছিল, সেখান থেকেই ট্যালেন্টটা উঠে আসতো। তো সেই জিনিসটা এখন আর আমরা দেখি না। তো সেইগুলো যদি এখন কন্টিনিউ করা যায় তাহলে আবার অনেক ভালো ক্রিকেটার উঠে আসবে। গ্রামে গঞ্জে যেখানে যাবেন আপনি যান, রাস্তা দেখলে বিলের মধ্যে দেখেন ক্রিকেট খেলতেছে। তো এদের যে উৎসাহ, এই উদ্দীপনা, এটা ধরে রাখতে পারলে ক্রিকেট তো আগামীতে অনেক ভালোই হওয়ার কথা। এছাড়াও শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী ডেভ হোয়াটমোরকে বাংলাদেশের দায়িত্ব প্রদানের মতো নীতিগত সিদ্ধান্ত নেওয়া, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম গড়ে তোলার মতো কীর্তিতে বাংলাদেশের ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে থাকবেন আরাফাত রহমান। বিশেষ করে দেশের বাইরে খেলতে যাওয়ার আগে এখনও নিজেদের বগুড়ার উইকেটে প্রস্তুত করেন মুশফিকুর রহিমরা। 2015 সালের 24 জানুয়ারি মৃত্যুবরণ করেন আরাফাত রহমান। তবে সাধারণ ক্রীড়াপ্রেমীদের মনে তিনি রয়ে যাবেন চির অমর। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। সামিট গ্রুপ বিপিএল ক্রিকেটের খবর। এবারে বিপিএলে ফিক্সিংয়ের সন্দেহটা যেন বেড়েই চলছে। ম্যাচের পরিস্থিতি পরিবর্তন, বিভিন্ন সময়ে ক্রিকেটারদের আচরণে সন্দেহের পাল্লা ভারী হয়ে চলেছে। সন্দেহ জেগেছে সাবেক অধিনায়ক শফিকুল হক হীরার মনেও। এছাড়া পারিশ্রমিক বিতর্ক আর ভালো মানের বিদেশি খেলোয়াড় না আসায় মাঠের ক্রিকেটটা আকর্ষণীয় হতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম প্রতিনিধি আরিচ আহমেদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মমিনুর রিপন। সিলেট পর্বে যে সন্দেহ জেগেছিল, চট্টগ্রাম পর্ব শেষে তা তুঙ্গে উঠেছে। দৃষ্টিকটু ওয়াইড নো বল, 5 রানের ওয়াইড, একাদশ সাজানো, কিছু কিছু সময়ে ব্যাটারদের আচরণে ফিক্সিংয়ের সন্দেহটা যেন বেড়েই চলেছে। এছাড়া হুট করে ম্যাচের পরিস্থিতি পরিবর্তনটা দর্শক তো বটেই, মানতে পারছেন না সাবেক অধিনায়ক শফিকুল হক হীরাও। সন্দেহ আছে তার মনেও, তাই সংশ্লিষ্টদের আরও নজরদারি বাড়ানোর পরামর্শ 79 বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের। সন্দেহ করা যায়, কারণ বেশিরভাগ ম্যাচ দেখা যাচ্ছে যে এখন লো স্কোরিং হচ্ছে। এক সময় একটা ম্যাচ পাট করে হাই স্কোর হয়ে যায়, যে টিমেরটাকে এক্সপেক্ট করা যায় না সেই টিম হাই স্কোর করে ফেলছে। তো সেইটা একটা গন্ধ হয়তো পাওয়া যায়। অবশ্য তার কাছে বিপিএলটা ফিকে হয়ে গেছে অনেক আগেই। ভালো মানের বিদেশি ক্রিকেটার না আসায় টুর্নামেন্টে তেমন কোনো আকর্ষণ নেই। রান কিছুটা হচ্ছে, কিন্তু ম্যাচগুলো যেন নিষ্প্রাণ লাগছে সাবেক এই অধিনায়কের কাছে। আমার তো মানে এইবারে বিপিএল তো আমার কাছে মোটেই ভালো লাগছে না, এক কারণে যে টপ কোয়ালিটির প্লেয়াররা নাই।
সব দেশে বিপিএল হচ্ছে, এখন অস্ট্রেলিয়াতে হচ্ছে, শ্রীলঙ্কাতে হচ্ছে, সব দেশের প্লেয়াররা তো সব আটকে আছে। আর ওরা বাংলাদেশকে অতটুক পাত্র দেয় না যতটুক শ্রীলঙ্কাকে কিংবা পাকিস্তানকে দেয়। তো সেই সব দেশে ওরা বড় বড় প্লেয়াররা যাচ্ছে। এছাড়া পারিশ্রমিক বিতর্কে আন্তর্জাতিক অঙ্গনে বিপিএল এর মান ক্ষুণ্ণ হয়েছে, যা আগামীতে আন্তর্জাতিক মানের বিদেশি ক্রিকেটার পেতে বাধা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন সাবেক এই অধিনায়ক। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।